গল্পের আসর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প একান্নবর্তী। কি শব্দটা শুনে সবার মন আনন্দে ভরে গেল তো? হ্যাঁ, এমনই একটা সময় ছিল যখন প্রায় প্রত্যেকটি পরিবারই ছিল একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবারে থাকার যে কি সুবিধা বা ভালোবাসা তা একান্নবর্তী পরিবারের সদস্যরাই জানে। এখন আর অবশ্য একান্নবর্তী পরিবার খুব একটা দেখা যায় না, তবে একেবারেই যে নেই সেটা বলবো না। তাহলে যারা আমার এই কথাগুলো শুনছেন তারা বলবেন আমি কিছুই জানি না। এখনো কিছু কিছু পরিবার একান্নবর্তী পরিবার রয়েছে। যেমন ধরুন, আমি যেখানে বাস করি ঠিক তার পাশে একটি একান্নবর্তী পরিবার রয়েছে। তাই বেশিরভাগ না থাকলেও কিছু কিছু একান্নবর্তী পরিবার এখনো রয়ে গেছে। যাই হোক, এখন আমি শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প একান্নবর্তী। আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প একান্নবর্তী। চার ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হীরেন, সে কেরানি। বীরেন ডাক্তার, ধীরেন উকিল। নীরেন 200 টাকায় শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে 8 বছর। হীরেন 700 টাকার কেরানি, যুদ্ধের দরুন। 5-10 টাকা বোনাস অ্যালাউন্স বুঝি পায়। হীরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু শরম লাগে ভাইদের। 4 ভাই 3 ভাগে ভাগ হয়ে গেছে। বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্ন ভাবে বাজার করে রেঁধে বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে 3টি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, 2 পলা তেল বা 1 খাবলা নুন ধার নেওয়া হয়। এ সংসার থেকে ও সংসারে দান হিসেবে নয়, 2-4 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। রেশনের বা কালো বাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয়। বড় 2 ভাইয়ের বউদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার, মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে, বাড়তিটা ভাগ করে দেওয়া হয়। হীরেনদেরও দিতে হবে। কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে। তার বাপের বাড়ির দিকে কখনো কিছু আসে না 5 জনকে দেবার মতো, কখনো কিছু আসে না 5 জনকে দেখানোর মতো, কখনো আসবেও না। তবু উপায় কি? এটাই আসল কথা, তাকে নিয়ে লজ্জা পাবার। একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক, বাস তো করে একই বাড়িতে। সবাই তো জানে সে তাদের ভাই, আত্মীয় বন্ধু পাড়াপড়শি সকলে। সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই। বিশেষত বুড়ি মা আছেন হীরেনের দলে। প্রায়ই তিনি অসুখে ভোগেন, সর্বদা জপটপ নিয়ে থাকেন। খান তিনি নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দইটুকু পেতে রাখা, চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া, এসব করতে হয় হীরেনের বউকে। অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা করেন শুধু হীরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হীরেন পায়। মাসে 1.5 মণ 2 মণ কয়লার দাম তিনি দেন। ঠিকা ঝির 8 টাকা বেতনে 2 টাকা দেন, আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন 10 টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়ি ভাবে। বীরেনের পসার বেশি, সে দেয় 30 টাকা। ধীরেনের পসার হচ্ছে, সে দেয় 20 টাকা। চাকরি হবার পর নীরেন 20 বা 50। মা যা চাইতেন তাই দিত। আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক 25 টাকায় বেঁধে দিয়েছে। নীরেনের বউ নেই, এখনো বিয়ে করেনি। ভাইরা যখন ভাগ হয়, এক বাড়িতে উনান জ্বালাবার আয়োজন করে 3টে। চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের, বিশেষভাবে বড় 2 জনকে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া, পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল। আরো তার পড়বার ইচ্ছা ছিল।
বিলাত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে। এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আটকে ওঠার কথাই। হীরেন তাকে বুঝিয়ে বলেছিল, কেন, এ তো ভালো হলো, রোজ বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি লেগেই আছে, একটু দুধ একটু করে মাছ, এই নিয়ে কি মন কষাকষি বলতো? দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান, মেজদার ভালো উপার্জন হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান। আমি সংসারে মোটে 40 টাকা দিয়ে মজা করব? ওরা কষ্ট করবেন সেটা উচিত নয়। ভাই বলে কি কেউ কারোর মাথা কিনেছে নাকি যে খাওয়া খাওয়ি কামড়া কামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে? তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো। তোমার চলবে? চলবে না, কষ্ট করে চলবে, তবে অন্যদিকে লাভ হবে, মাথা হেট করে থাকতে হবে না, যা খাই খুদকুড়ো হজম হবে। নিজে ভিন্ন হলেই পারতে তবে এতদিন। হ্যাঁ হ্যাঁ, তা পারতাম, তবে কিনা কথাটা হলো এই যে, দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় বড় দুই ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরো পরে শুনে আরো পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। মার সঙ্গে যোগ দিয়েছিল হীরেনের সংসারে। চাকরি হবার পরেও 200 টাকা শুরুর গ্রেডে সরকারি চাকরি হবার পরেও প্রায় 2 মাস হীরেনের সংসারে ছিল। 3 সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে। আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর। দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে। সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য, উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে। ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে। সেজ বউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালি ঝুল মাখা চুনবালি খসা দেওয়াল, একটু অন্ধকার, কিন্তু ঘরটা মস্ত বড়। মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায়, পাড়া বেড়ায়, নিন্দে করে কেরানি দেওর আর তার বউয়ের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে, মেয়েটাকে সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য। ফর্সা রং আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব, বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওরদের বিরুদ্ধে। তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে। ঘরে এনেছে দামি আসবাব, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার। ধীরেনেরও ওকালতিতে পসার বেড়েছে বেশ, তবে বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনাই হয় না। ভেবেচিন্তে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা মাইনে আর উপরিতে, বিয়ে করেনি, বউ নেই। নীরেনও যেন হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল। হীরেনের সংসারের অশান্তি, উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই, মার গুম খাওয়া একগুঁয়ে সেকেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে। প্রায়ই তাকে বাজার করতে হয়,
প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে। মার আবদার আর হুকুম সমানে চলেছে তারই ওপরে। আর যেন তার ছেলে নেই। তাছাড়া সব বড় ভোঁতা, বড় নোংরা। বড় বউ আর মেজ বউয়ের প্রায় 4 বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী। তার ছেলে মেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলে মেয়ের সমান। সারাদিন সে শুধু রাখছে, বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বুড়ি শাশুড়ি সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে, কপালকে দোষ দিচ্ছে, সর্বদা বলছে মরলে জুড়াবো, তার আগে নয়। ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে। পুরনো বাক্স প্যাটরা, রংচটা খাট চেয়ার, ছেঁড়া কাপড় জামা, ময়লা কাঁথাকানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে। রান্নাঘর ধোয়ায় দুবেলা, নোংরা রান্নাঘর। এ ঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করে নীরেনের। খেতে বসলে আবার প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়া রান্নাঘর থেকে ভেসে আসে ঘি, মাংস, পেঁয়াজ, এলাচের গন্ধ। ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে খাওয়াবো, কৃষ্ণপ্রিয়া বললেন একদিন হাসি মুখে এসে। সহজে সে হাসে না, তার দাঁতগুলো খারাপ। এমন অগোছালো কি করে থাকো ঠাকুরপো? ছি ছি, চারিদিকে ঝুল, খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে। কি ছড়িয়ে ভরিয়ে রেখেছো সব, এতগুলো টাকা ঢালছো মাসে মাসে, ঘরটাও কি কেউ একটু সাফ সুরত করে দিতে পারে না তোমার? তখন নিজে ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া। ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয়। আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে। নীরেন বুঝতে পারে। স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে। ধুলো ঘেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। খুশি হয় নীরেন টের পেয়ে। খাতির পেয়ে অসুখী হবার কি আছে? খেয়ে আরো খুশি হয় নীরেন। সব রান্নায় প্রায় ঠাকুরের। দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয়। 24 ঘন্টা ছেলে মেয়ে নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতসেঁতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটার মশলার রান্না নয়। পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার। পরিবেশকের ভাবভঙ্গি খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা। পরিবেশক মাইনে করা ঠাকুর, বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন। ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাড়তে থাকে খিটিমিটি। মাসের শেষে আরো কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, আমি টাকা দিতে পারবো না, যা দিয়েছি আমার একার জন্য তা শিখিও লাগে না। হীরেন বলে, তা লাগে না, কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে? যাই করি না কেন। লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে। ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো? ঠাকুর রেখে দাও, যত খুশি দেরি করে খেও, চোখ নেই তোমার ঠাকুরপো? দেখতে পাও না সেই কোন ভোরে উঠে জল ঘরে নিয়েছি? 1:30 বাজে, এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে? আমি যে টাকা দিই, টাকা দাও বলে বাদি কিনেছো আমায়? এই দোষ লক্ষ্মী, খাতির করে না। এতগুলো করে টাকা নীরেন ঢালে তার সংসারে, তবু হীরেনও যেন কেমন ভাব দেখায়, ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করে সংসার সে চালু রেখেছে। একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে, সে চেষ্টাও নেই। মোটেই যেন কৃতজ্ঞ নয়, অনুগত নয় দুজনে। হাড় ভাঙা খাটুনি আছে, অভাব অনটন চিন্তা ভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢেল, কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না? এত ভাবে, এ কথাটা ভাবে না? নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে। পরের মাসের 1 থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হীরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল। কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল। বুড়ি মাকে মাসে মাসে সে 40 টাকা দেবে ঠিক হয়েছে। বুড়ি কি খাবে ও টাকাটা? হীরেনকেই দেবে। ও 40 টাকা একরকম সে হীরেনকেই দিচ্ছে।
সোজাসুজি আরো দেবার কি দরকার আছে কিছু? না, সেটা উচিত। ওরা তো যত পাবে ততই নেবে, কিছুতেই কিছু হবে না ওদের। তলে তলে টাকা জমাচ্ছে, বাইরে গরিবানা, বুঝলে না ঠাকুরপো? কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচে টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নিলেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচে টাকা দিয়েছে, খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে। লক্ষ্মী নির্বিকার ভাবে আঁচলে বেঁধেছে নোটগুলো। ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যই করেনি। কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায়, কথা বলতে গিয়ে এমন করে তোতলায়। হেস্তনেস্ত যা হবার তা হলো। পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট, বালি, চুন, সুরকি পাওয়া যাচ্ছে, লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায়। কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্য। বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো। মেয়েদের জন্য মেয়ে রেখে যায়নি যুদ্ধটা। মা জপ টপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাবার কথা। ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না, মরে যাবেন। মরতেও পাবো না আমি, এ হতভাগার জন্য মরবারও জো নেই আমার। দুর্বল ক্ষীণস্বরে বুড়ি মা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ ঘুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন, আমি মরলে তো না খেয়ে মরবি তোরা, পুষ্টি শুদ্ধ। হীরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল সুরে বলেন, কেন এত ভাবছো বলো তো মা? অত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষে দেখনি একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে। তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে। ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে? 4টে ছেলে মেয়ের জন্য রোজ 1 পো দুধ, সপ্তাহে 2 দিন 1 পো মাছ, তা হয় বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁইশাক রেঁধে খাবো। আমি বাঁচবো, তোমার বউটা বাঁচবে, ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো। তবে হ্যাঁ, এ কথা সত্যি, এভাবে বাঁচার কোনো মানে হয় না। কি বললি? বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো? সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো? অত ভাবছো কেন? মরবো না, কেউ আমরা মরবো না। বুড়ি মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে 4 ছেলের চেষ্টা বিফল করে 64 টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরো শোচনীয় হয়ে পড়ল হীরেনের অবস্থা। পুলকময়ীর ও কৃষ্ণপ্রিয়া শাড়ি গয়না, ঠাকুর চাকর, নিশ্চিত নির্ভর চালচলন, অবসর শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা, সবকিছু ঈর্ষা, ক্ষোভ, হতাশা হয়ে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন। মনে মনে সে এই ভাবনার মলম সামলে থেকেছে যে বেশ্যারা পরম সুখেই থাকে। স্বামী, পুত্র, বুড়ি, শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুজে কাজ করা, এ গৌরব ওরা কোথায় পাবে? নিজের মনে সে গজর গজর করছে, মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে। হীরেনের ওপর ঝাঁজ ঝেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে। কিন্তু এবার আর সইল না। 4টি ছেলে মেয়ে 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে। অন্য 2টিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু, কিন্তু একটু তো দুধ চাই। 1 পো দুধ আসতো, সেটা বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগতো, তা আর লাগে না। যে সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে, কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক, সেও তো যুবতী, বয়স তো তার মোটে 27 বছর।
ছায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই, কি এক কলা কৌশল জেনেছে হীরেন। অভয় দিয়ে বলছে, ভয় নেই, আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পে দিশাহারা পাগলামি। বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। ছাদের আলসে উঠবার সময় হীরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাদে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল। আমি যদি মরি তোমার কাছে কি? লক্ষ্মী বলে ঝাঁজের সঙ্গে। ছাড়া পাবার জন্য লড়তে লড়তে হীরেনের বাহুমূলে কামড় বসিয়ে দেয়। হীরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টি সন্তানের মা। কাঁদো কাঁদো হয়ে সে বলে, তুমি খালি নিজের কথাই ভাবছো